সাজেশন পেয়েছেন তো না? গ্রুপে সাজেশন দিয়েছিলাম, পেয়েছেন? জি স্যার, জি স্যার। পাইছি। পরীক্ষায় কি স্যার এই কোশ্চেন গুলোর মধ্যেই কমন পাওয়া যাবে তো? আচ্ছা শোনেন, আমরা সাজেশনের শুরুতে একটা মেসেজ দিয়েছিলাম, ওইটা একটু পড়ে দেখবেন। বিষয়টা হচ্ছে সাজেশনটা আমরা তৈরি করছি আমাদের এক্সপেরিয়েন্স থেকে, ঠিক আছে? এখন কত পার্সেন্ট কমন পাবেন সেটা আমরা এক্সাক্ট কোনো গ্যারান্টি দিতে পারবো না। এটা আপনারা কলেজ থেকেও হয়তো সাজেশন দিয়েছে, সেটার সাথে কম্পাইল করে নিতে পারেন। তবে এই সাজেশনটা ফলো করলে আশা করি আহ, মানে পাশ করা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ যেহেতু সাজেশনটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে করা, অতীতের অভিজ্ঞতা থেকে করা, বিভিন্ন আমাদের যেসব টিচার প্যানেল আছে তাদের সমন্বয়ে কাজটা করা। তো এখান থেকে 100% বা 90% বা 80% বা 70% কমন আসবে এই কথাটা বলা খুব মুশকিল। তবে অতীতে আমরা এখান থেকেই কমন পেয়েছি বা তারা এখান থেকে কমন পেয়েছে, অনেকে নিজেদের আমাদের সাজেশন গুলার থেকে ভালোই রেজাল্ট করছে। শুধু এইটুকু বলতে পারি আর কি। এইটার উপরেই আমরা ক্লাসটা সাজিয়েছি। আর এই পরীক্ষা নিয়ে বিশৃঙ্খলা হওয়ার কারণে আমরা অনেকটা আসলে পিছিয়ে গেছি, অনেক স্টুডেন্ট তো মানসিক ভাবে বিপর্যস্ত, অনেক আমরাও থমকে গেছিলাম। এবং আমরা দেখলাম যে আমাদের ক্লাসেও আমাদের অনেকের ক্লাসেও দেখলাম যে ক্লাসগুলো আমরা বন্ধের সময় রাখছিলাম সেখানেও আমরা দেখছি যে উপস্থিতি খুব কম ছিল। তো যাই হোক, উপস্থিতি যেটাই থাক আমরা ক্লাস কন্টিনিউ করব এবং আশা করি আপনারা ক্লাস করবেন, এই কয়দিনে হয়তো ভালো কিছু পাবেন আর কি। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। সাজেশন থেকে যেসব প্রশ্নগুলো আসে সব প্রশ্ন আসলে আলোচনার মতো প্রশ্ন নয়। যে প্রশ্নগুলো বুঝার বা মনে রাখার মতো বিষয় আছে, আমি সেইগুলা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। যেমন ধরেন, যে প্রশ্নগুলো আপনারা আহ সচরাচর বই খুললেই পাবেন, এখানে যেসব আপনাদের হাতে নোটপত্র আছে সেগুলা থেকেই পাবেন, যেরকম অর্গানন শব্দের আবিধানিক অর্থ লিখো, এর গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে? এইগুলা আসলে আহ খুবই কমন প্রশ্ন, এটা আসেই বলা চলে, প্রত্যেকবারই আসে, মিসটাই খুব কম। অর্গানন মেডিসিন কাকে বলে, হোমিওপ্যাথিতে অর্গানন পাঠের প্রয়োজনীয়তা, অর্গাননকে হোমিওপ্যাথির সংবিধান বলা হয় কেন, এই প্রশ্নগুলা খুবই কমন আছে। তো এখান থেকে আমি খুব সামারি একটা আলোচনা করি আপনাদেরকে, যেন আপনারা এই 4টা প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারেন। যেমন 4টা প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে, সেটা হচ্ছে প্রথমে একটা প্রশ্ন আসতে পারে অর্গানন শব্দের আবিধানিক অর্থ দিকে এবং গুরুত্ব আলোচনা করো অর্গানন। আরেকটা প্রশ্ন আসতে পারে অর্গানন অফ মেডিসিন কাকে বলে। আরেকটা প্রশ্ন আসতে পারে হোমিওপ্যাথিতে অর্গানন পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো, বা অর্গাননকে হোমিওপ্যাথির সংবিধান বলা হয় কেন। মূলত এই 4টা প্রশ্নের উত্তর বলা চলে প্রায় একই। এই জন্য আপনাদের জাস্ট সামান্য কিছু ধারণা দিয়ে দিলে আপনারা এটা ফ্রি হ্যান্ডেও লিখতে পারবেন, ঠিক আছে? আপনারা অর্গানন কাকে বলে একটা সহজেই দিতে পারেন, যে দর্শন ও বিজ্ঞানের ভিত্তিতে দীর্ঘ বছরের গবেষণায় প্রমাণিত হোমিওপ্যাথির মূলনীতি সম্বলিত মহাত্মা হ্যানিম্যানের লেখা মৌলিক গ্রন্থটি হলো অর্গানন অফ মেডিসিন। একে হোমিওপ্যাথির সংবিধান বলা হয়। অর্গানন শব্দটি মূলত গ্রিক ভাষা থেকে নেওয়া হয়েছে। ইংরেজিতে মূল শব্দটি অর্গানাম, অর্গান যার অর্থ অঙ্গ প্রত্যঙ্গ। আর শরীরবিদ্যায় বা অ্যানাটমিতে আমরা বিভিন্ন অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জানতে পারি, এটাকে বলা হয় অর্গান। এর ল্যাটিন শব্দ হলো অর্গানাম, ঠিক আছে? অর্গানাম অর্থ হচ্ছে যুক্তির চিন্তা পদ্ধতি বা উপায়, ঠিক আছে? অর্গানাম শব্দটি যুক্তির চিন্তা, বৈজ্ঞানিক পদ্ধতি, অনুসন্ধান পদ্ধতি বোঝাতেও অর্গানাম শব্দটি ব্যবহার হয়তো আগেও।
এবং হ্যানিম্যান এটা প্রথম ব্যবহার করছেন ব্যাপারটা তা না, ঠিক আছে? এটা গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের একটা বইয়ের নামও ছিল অর্গানাম, ঠিক আছে? অর্গানান, ঠিক আছে? এছাড়া দার্শনিক লর্ড বিকনের একটা বই ছিল যেটার নাম হচ্ছে আপনার ভেনাম অর্গানাম। এইভাবে আপনার দর্শনের ক্ষেত্রে অর্গানামটা ব্যবহার হয়েছে এবং অ্যারিস্টটল এবং বিকন তারা উভয় দর্শন এবং বিজ্ঞানের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করছে, ঠিক আছে? এখান থেকে হ্যানিম্যান অর্গানাম শব্দটা নিয়েছে। আহ এটা আমরা নোটপত্রে সাধারণত এরকম পাই যে অর্গানানিক অভিধানিক অর্থ হচ্ছে ঔষধের জ্ঞান প্রদর্শিকা বা ঔষধের বিধিবিধান। সাধারণ অর্থে বোঝায় যে সকল ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণার ফল, আদেশ, উপদেশ ও কর্মপদ্ধতি একটি সুনির্দিষ্ট নীতিতে রোগীর রোগ আরোগ্য সাধন করে তাকে অর্গানন বলা হয়। রোগীর পূর্বের স্বাস্থ্য ফিরিয়ে আনে এবং সেই সকল নির্দেশনা কার্যপদ্ধতিকে একত্রে অর্গানন অফ মেডিসিন বলা হয়। অর্থাৎ এইসব আরোগ্য সাধন করে এক কথায়। এই হোমিওপ্যাথির যে মৌলিক গ্রন্থের মাধ্যমে যেখানে একজন রুগ্ন ব্যক্তিকে সম্পূর্ণরূপে আরোগ্য করার জন্য যে সকল বিধি বিধান নিয়ম নীতি কলা কৌশল বর্ণনা করা হয়েছে সেটাই অর্গানন অফ মেডিসিন। যে অর্গানন অফ মেডিসিনের গুরুত্ব কি এটা আসলে নিজেই খুব একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই লিখতে পারবে। কারণ অর্গানন অফ মেডিসিনের উদ্দেশ্য হচ্ছে রোগীকে একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করা। একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে গেলে যেসব নিয়ম নীতি পদ্ধতি, যেসব বিষয়ে সতর্কতা, যেসব বিষয়ে আপনার জ্ঞান রাখতে হবে, একজন চিকিৎসকের যেসব গুণাবলী থাকতে হবে, চিকিৎসার পদ্ধতি যেভাবে অনুসরণ করতে হবে, ঠিক আছে? এবং আপনার ওষুধ কিভাবে প্রস্তুত করতে হবে, প্রয়োগ করতে হবে, ওষুধ চলাকালীন সময়ে রোগীকে কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে কেস টেকিং করতে হবে, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো অর্গাননের মধ্যে ইনক্লুড করা আছে। যার কারণে এখান থেকে বিচ্যুত হইলে আর হোমিওপ্যাথিক নীতিতে আপনার আরোগ্য সাধন করা সম্ভব হয় না। যে কারণে অর্গানন অফ মেডিসিন হোমিওপ্যাথির একটা সংবিধান এবং এই সংবিধান যেরকম একটা দেশের সংবিধান অমান্য করলে শান্তি বিনষ্ট হয়। একটা দেশের সংবিধান অমান্য করলে যেরকম আপনার সঠিকভাবে কোনো কিছু পরিচালনা করা যায় না, ঠিক একইভাবে অর্গাননটা যদি আপনারা না মানেন তাহলে যদি ডাক্তাররা না মানে তাহলে যেটা হয় সেটা হচ্ছে অপহোমিওপ্যাথি হয়। রোগীর আদর্শ আরোগ্য বলে যে এই বিষয়টা থাকে অর্থাৎ সম্পূর্ণরূপে আরোগ্য, সেই আদর্শ আরোগ্যটা আইডিয়াল অফ কিউর এইটা সম্পন্ন করা সম্ভব হয় না। ঠিক আছে? এই কারণে হোমিওপ্যাথিতে অর্গাননের প্রয়োজনীয়তা মানে অপরিসীম। এবার আরেকটা প্রশ্ন আসে এখান থেকে যে অর্গাননকে হোমিওপ্যাথির পরম দিশারি বলা হয় কেন? একই উত্তর, একই উত্তর। আরেকটা প্রশ্ন আসে, আসলে এখানে তো বোঝার তেমন কিছু নাই। ঠিক আছে? এজন্য আমি বোঝানোর মধ্যে যাচ্ছি না। আর আমাদের যেহেতু পরীক্ষার এখন সময় খুবই কম যার কারণে আমরা ওইভাবে ডিটেইল আলোচনাও করতে পারতেছি না। আমরা একটু দ্রুত আগাবো এবং নোটগুলো আপনাদের দিয়ে দিব। আপনারা একটু পড়বেন। এবং আশা করি পড়লে তখন মনে থাকবে। ক্লাসের পরে পড়লে খুব সহজে মনে থাকার কথা। আর আর প্রশ্ন আসে, এই প্রশ্নটা আপনারা বই থেকেই লিখতে পারবেন। অর্গাননের ৬ষ্ঠ সংস্করণে হানিম্যান কি, কি পরিবর্তন আনেন? অর্গাননের ৫ম ও ৬ষ্ঠ সংস্করণের পার্থক্য কি? যাদের মাইক্রোফোন খোলা আছে একটু বন্ধ রাখেন। অর্গাননের প্রকাশকাল ও বিভিন্ন সংস্করণ ও এর নাম সম্পর্কে বর্ণনা করো। এইভাবে আপনার একটা প্রশ্ন আছে যেটা আপনারা বইতে এভেইলেবল পাবেন। এখানে এখানে আলোচনা করাটা আমি খুব একটা আ মনে করতেছি না। যদি আলোচনা করলে এটা বিস্তরভাবে করা যায়। আর হানিম্যান অর্গাননকে যেই ৬ টা সংস্করণ করছেন, এই ৬ টা সংস্করণের পিছনে বহু কারণ ছিল এবং এই ৬ষ্ঠ সংস্করণ পর্যন্ত আসতে তাকে প্রায় ৩২ বছর সময় পার করতে হইছে। হুম? এ এই অর্গানন অফ মেডিসিন একটা ব্যাপক গবেষণার বিষয়, একটা সায়েন্টিফিক পেপার
এবং এটার বিভিন্ন সময় বিভিন্ন রকম নামকরণও হয়েছে, নাম পরিবর্তন করছেন। অ্যাফোরিজম কোনো সময় কমছে, কোনো সময় বাড়ছে, আবার কোনো সময় ২-৩টা অ্যাফোরিজম একত্রিত করে মার্জ করে একটা অ্যাফোরিজম করছেন, কোনো সময় ফুটনোট পরিবর্তন করছেন। ঠিক আছে? এইভাবে অর্গাননের বিভিন্ন সংস্করণে কিছু পরিবর্তন হয়েছে এবং অ্যা আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে এইখান থেকে একটা প্রশ্ন আ অনেকের মনেই ঘোরাফেরা করে, সেটা হচ্ছে অর্গানন, হ্যানিম্যান বেঁচে থাকলে অর্গাননের আরো সংস্করণ হতো বা অর্গাননের আরো সংস্করণের প্রয়োজনীয়তা আছে কি নাই? এরকম একটা প্রশ্ন আসে। ঠিক আছে? তো এরকম প্রশ্ন একটা আসে। তো এই প্রশ্ন নিয়ে বহু বিতর্ক আমাদের আ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি এবং যদিও আ এই প্রশ্নটা আ সরাসরি আমি খুব একটা পরীক্ষায় আসতে দেখি নাই। কিন্তু বইপত্রতে এই প্রশ্নটা দেয়া হয়। যে প্রশ্ন করেন যে যদি প্রয়োজনীয়তা নাই থাকে তাহলে হ্যানিম্যান এতবার সংস্করণ করলেন কেন? ঠিক আছে? এটার একটা সংক্ষিপ্ত উত্তর আপনাদের দিয়ে রাখি। আপনারা যখন অর্গাননটা সম্পূর্ণ পড়বেন এবং খুব মনোযোগ দিয়ে পড়বেন, তখন দেখবেন যে অর্গাননটা সাধারণ মানুষের পক্ষে লেখা কোনো বিষয় সম্ভব নয়। ঠিক আছে? আপনার একটা আ কমন প্রশ্ন সেটা হচ্ছে যে পৃথিবীর শুরু থেকে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীতে ছিল না? হুম? মাধ্যাকর্ষণ ছিল। শক্তি কি পৃথিবীর শুরুর থেকেই ছিল? ছিল, তাই না? জি স্যার, জি স্যার। কিন্তু কিন্তু নিউটন আবিষ্কার করার আগ পর্যন্ত কেউ জিনিসটা খেয়াল করেনি। এখন প্রশ্ন হচ্ছে নিউটনরে কেন এটা আবিষ্কার করতে হইল? এবং নিউটন কিভাবে আবিষ্কার করলেন? উনি বসেছিলেন গাছতলায়, একটা আপেল পড়লো উপর থেকে। উনার মাথায় চিন্তা কেন আরো বহু মানুষের সামনে জ্ঞানী, গুণী, বিজ্ঞানী আরো ছিল তো, ওই নিউটনের সামনে ছিল। সক্রেটিস ছিল, হিপোক্রেটাস ছিল। আরো কত বিজ্ঞানী আসছেন গেছেন। তাদের সামনে আপেল পড়ে নাই গাছ থেকে? পড়ছে। তাদের মাথায় আসলো না কেন চিন্তাটা? তাদের কিছু মৌলিক নীতি যেগুলো আল্লাহ বিভিন্ন ব্যক্তির উপরে অর্পণ করে। ঠিক আছে? ওই জিনিসটা ওই ব্যক্তির বাইরে আর কেউ ১ম এ বুঝতে পারেন নাই। ঠিক আছে? এটা স্পেশাল জ্ঞান। এটা আল্লাহ যাকে খুশি তাকে দেন। এটা আল্লাহর ইচ্ছা। কেন দিছেন আমরা জানি না, বলতে পারব না। তবে একটা জিনিস বলতে পারি যে সেখানে তাদের ন্যায়, নিষ্ঠা এবং অধ্যবসায় ছিল। চিন্তা ভাবনার মধ্যে গভীরতা ছিল। যার কারণে হয়তো উনি দিছেন। এখন সেটা আল্লাহ বুঝবেন, উনি বুঝবেন। কিন্তু আমাদের এইটুক বুঝতে হবে, সেটা হচ্ছে যদি সব জিনিস আল্লাহ সবাইকে দিয়ে দিতেন তাহলে কোন জিনিসের আর সুরাহা হতো না। উনি স্পেশাল কিছু জ্ঞান, স্পেশাল কিছু মানুষকে দিছেন। এরকম একটা আরোগ্যের প্রকৃত নীতিটা উনি হ্যানিম্যানকে দিছেন। হ্যানিম্যান তার জীবদ্দশায় যতটুকু সম্ভব এটাকে কমপ্লিট করে একদম মূল যে নীতি, সেই নীতিগুলোর মধ্যে উনি কোন ফাঁক রাখেন না। আপনি মূল নীতির বাইরে কিছু পরিবর্তন গবেষণা করে আনতে পারবেন। কিন্তু মূলনীতির মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবেন না। যে পৃথিবীতে বহু চেষ্টা করা হয়েছে, বহু গবেষণা করা হয়েছে এবং হোমিওপ্যাথিকে ধ্বংস করার জন্যে তারা এই মূলনীতির উ উপরে হিউজ লট অফ গবেষণা করছে। লট অফ গবেষণা। এখনো করতেছে। ঠিক আছে? এই গবেষণা করে পৃথিবীতে কত বড় ঘটনা ঘটতেছে আপনারা আ মানে ধারণাই করতে পারবেন না। ধারণাই করতে পারবেন না। শুধুমাত্র একটা ইনসিডেন্স দিই। গত বেশ কিছু প্রায় ৩০-৪০ বছরের মধ্যে একটা ঘটনা। সেটা হচ্ছে আপনার ওয়াটার মেমোরির একজন আবিষ্কারক ওয়াটার মেমোরি নিয়ে উনি কাজ করতেছিলেন এবং উনি দেখলেন যে ওয়াটার মেমোরিতে আপনার আ পানির একটা স্মৃতিশক্তি আছে। যেই স্মৃতিশক্তিটা হোমিওপ্যাথির ল এর সাথে অনেকটা মিলে যায়। যদিও 100% পেলে না, এটা হোমিওপ্যাথির পক্ষে যায় অনেক সময়। শুধুমাত্র এই কারণে তার নোবেল প্রাইজ পাওয়ার কথা সেটা দেওয়াও হয় নাই এবং সেই লোকটাকে পৃথিবী থেকে গায়েব করে দেয়া হয়। ঠিক আছে? এইটা হচ্ছে এরকম একটা বিষয়। সুতরাং মূল নীতিগুলার উপরে কোনো পরিবর্তন আপনি আনতে পারবেন না। ঠিক আছে? কেন? কারণ ওই মূল নীতিগুলো দিছেন হচ্ছে আল্লাহ একটা বিশেষ ব্যক্তির মাধ্যমে। সেই বিশেষ ব্যক্তি কি হ্যানিম্যান। এবং তিনি এক্সপেরিমেন্ট করে প্রমাণ করছেন যে এই মূল নীতি হচ্ছে ট্রুথ, সত্য। আর সত্য কখনো
একটা সত্য কখনো ডাবল হয় না, একটা সত্যের কখনো ডাবল স্ট্যান্ডার্ড হয় না। সত্য অলওয়েজ সত্য, ট্রুথ অলওয়েজ ট্রুথ। ঠিক আছে? এটা ব্যক্তি, কাল, পাত্র সবগুলো বেদে ট্রুথ ইজ ট্রুথ। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার এর মূল নীতিগুলোর কোনো পরিবর্তন করতে পারবেন না। হয়তো ব্যবহার বিধির মধ্যে কিছুটা চেঞ্জ আনতে পারে, সেটা অন্য বিষয়, সেটা গবেষণালব্ধ বিষয়, এবং সেটাও হ্যানিম্যানের যুক্তি খণ্ডন করে আপনাকে এস্টাবলিশ করতে হবে যে হ্যানিম্যান এইখানে ভুল করছেন, আমরা এই জায়গা ঠিক করছি, সেইটা আপনাকে এস্টাবলিশ করতে হবে। তারপরে নাই আপনি প্রমাণ করছেন যে আরো সংস্করণ দরকার। তো এই প্রমাণ তো হ্যাডম কারোর হয় নাই, ওইখানে হয় নাই, কিন্তু মাতব্বরি করে বহু মেথড হ্যান ত্যান বহুত কিছু করে ফেলছে এই অর্গাননটা না বোঝার কারণে। আমরা চাইবো হোমিও ডাইজেস্টে আপনারা ক্লাস করার মাধ্যমে পরবর্তীতে পরীক্ষা শেষ হলে ক্লাসের মাধ্যমে আপনারা অর্গাননটা বোঝার চেষ্টা করবেন। তখন আশ্চর্য না, আমি বলছি চরম আশ্চর্য হবে। বিশেষ করে যারা নিউ ফার্স্ট ইয়ারের অনেক স্টুডেন্ট মনে হয় এখনো আছে এই ক্লাসে। ঠিক আছে? আমি মাত্র অর্গাননের ৭-৮ নাম্বার অ্যাফোরিজম পর্যন্ত আলোচনা করছি। আমি আমি নিশ্চিত এর মধ্যে উম অনেকে কিউরিসিটি বশত ডাক্তাররাও ক্লাস করছেন এবং তারাও আশ্চর্য হয়েছেন যে এই অ্যাঙ্গেল থেকে তো কখনো চিন্তা করি নাই। ঠিক আছে? আমরা সায়েন্টিফিক এবং আপনার হচ্ছে সায়েন্টিফিক এবং লজিক্যাল এক্সপেক্ট থেকে আলোচনা করব। সেটা আপনারা জানবেন। তো এইটুকু শুধু বলে রাখলাম যে যদি কখনো প্রশ্ন আসে যে অর্গাননে আর কোনো সংস্করণ প্রয়োজন আছে কিনা, তখন আপনারা এই বিষয়টা লিখে দিয়ে আসবেন। যে হ্যাঁ, হোয়াট ইজ হোমিওপ্যাথি, এবং হোমিওপ্যাথিটা কোনো সাধারণ বিষয় না। এটা আল্লাহ প্রদত্ত গড গিফটেড একটা বিষয়। সো এর মধ্যে, এর মূলনীতির মধ্যে কোনোভাবে পরিবর্তন আনা সম্ভব নয়। এর মূলনীতির কোনো সংস্করণ ইম্পসিবল। ইম্পসিবল। হইলে ২০০ বছরে হয়তো। একটা মূলনীতি পরিবর্তন হয়নি। একটাও না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তাহলে আমরা এর পরের প্রশ্নতে আমি একটু দ্রুত যাচ্ছি, কিন্তু আপনারা এই ভিডিওটা দেখে নিবেন। তাহলে আরেকটু বুঝবেন। ঠিক আছে? আমি এইজন্য এর সংস্করণ নিয়ে আলোচনাগুলা করতেছি না। আপনারা এটা বইপত্রে এভেইলেবল আছে, দেখে নিয়েন। এখানে বুঝার কিছু খুব বেশি কিছু নাই। এখন হোমিওপ্যাথির মূলনীতিগুলা কি, কি? হোমিওপ্যাথির যে মূলনীতিগুলা আছে, হ্যাঁ? যে মূলনীতিগুলো আছে যেটা এইমাত্র বলতে চাচ্ছি, সেটা হলো সদৃশ নিয়মে চিকিৎসা করা। এটা হোমিওপ্যাথির একটা বেসিক প্রিন্সিপাল, একদম বেসিক প্রিন্সিপাল। এটার উপরে হোমিওপ্যাথি দাঁড়ায় আছে। ঠিক আছে? আচ্ছা, একজন সালাম দিয়েছিলাম, ওয়ালাইকুম সালাম দিলাম। আমি পরে উত্তর দিব আপনাদের। হ্যাঁ, নতুন প্রথম বর্ষের ক্লাস রেকর্ড দেওয়া আছে, দেখেন আমাদের ইউটিউব চ্যানেল। অনেকে নতুন যুক্ত হয়েছেন, পাচ্ছেন না, আমি আবার দিয়ে দেবো। হ্যাঁ, ওকে। যাই হোক, যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে বেসিক প্রিন্সিপালস গুলা কি কি হোমিওপ্যাথির একদম মূল নীতি। সেটা হচ্ছে যেটা আমি বলতে চাই, সদৃশ নিয়মে চিকিৎসা করা। আচ্ছা বলেন তো, আপনারা যদি সদৃশ নিয়মে, আপনারা হোমিওপ্যাথির নতুন সংস্করণ বের করবেন, অর্গাননে অনেকে চায়, এই সদৃশ বিধানের বিপরীতে এই ২০০ বছরে কম চেষ্টা করা হয়নি এই নিয়মের বাইরে যাওয়ার জন্য? পারছে কেউ আজ পর্যন্ত করতে? পারে নাই। ঠিক আছে? এই সদৃশ নিয়ম আপনি ভঙ্গ করলে হোমিওপ্যাথির থেকে আউট। আপনি হোমিওপ্যাথিতে রোগীর হয়তো প্যালিয়েশন দিতে পারবেন, উপশম দিতে পারবেন, কিন্তু আরোগ্য করতে পারবেন না। সুস্থ মানব দেহে ওষুধ পরীক্ষা, এটা আরেকটা মূলনীতি। সুস্থ মানুষ দেহে আহ আচ্ছা, সদৃশ নিয়মে চিকিৎসা, এটা আপনারা জানেন তো, না? সদৃশ নিয়মে চিকিৎসা, জি স্যার। সদৃশ নিয়মে চিকিৎসাটা কি কেউ একজন বলতে পারবেন সুন্দর করে? হাত তুলে বলবেন। জি, বলেন। যে সকল ভেষজ পরীক্ষা করে যে ধরনের উম, লক্ষণগুলি পাওয়া যায়, যখন জীবনী শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়ে ওই সমস্ত যে লক্ষণগুলি প্রকাশ পেলে এটাই ওষুধের সাথে মিলিয়ে সেটাকে যে সেটার মাধ্যমে যখন জীবনী শক্তি এই রোগ শক্তি থেকে মুক্ত পায়, সেটাকেই বলে সদৃশ বিধানে চিকিৎসা, যেটা হচ্ছে সিমিলিয়াস সিমিলিবাস কিউরেন্টার।
সংক্ষেপে স্যার। জি, সংক্ষেপে হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আরেকটু কে যেন হাত তুলছিলেন। আচ্ছা, যাই হোক, আমি আরেকটু ক্লিয়ার করি বিষয়টা। সেটা হচ্ছে যে যখন কোনো ভেষজ দ্বারা, ভেষজ বলতে কি আমি কিন্তু আগে ব্যাখ্যা করেছি এর আগের ক্লাসগুলোতে, দেখে নেবেন। ঔষধি গুণ সম্পন্ন কোনো ভেষজের যেই শক্তি, সেটা যখন শক্তি থেকে উৎপন্ন যেসব লক্ষণগুলো আমরা দেখতে পাই, সেই লক্ষণগুলো যখন কোনো মানুষের, এইগুলো হচ্ছে কৃত্রিম রোগ শক্তি, হ্যাঁ? ভেষজ কৃত্রিম রোগ শক্তি। এই কৃত্রিম রোগ শক্তির লক্ষণগুলো আমরা যখন কোনো মানুষের শরীরে প্রাকৃতিক রোগের মাধ্যমে দেখতে পাই, ঠিক আছে? তখন ওই কৃত্রিম রোগ শক্তির লক্ষণ ওষুধটা ওই স মানে ওইটারও যে লক্ষণ, এইটারও সেই লক্ষণ। যখন ২ টা মিলে যায় এবং সেটা প্রয়োগ করলে রোগ দূরীভূত হয়। একদম সংক্ষেপে উদাহরণ আমরা দিলে কি করি? সেটা হচ্ছে যে আপনার, যেমন আমরা বলি কাঁটা দিয়ে কাঁটা তোলা। ঠিক আছে? কাঁটা দিয়ে কাঁটা তোলা। ঠিক আছে? একটা সূচালো জিনিস হাতের মধ্যে ফুটলে ওইটা তোলার জন্য একটা সূচালো জিনিসেরই প্রয়োজন হয়। ঠিক এটাই হচ্ছে ল অফ সিমিলার। একই জিনিস দিয়ে আরোগ্য করা। ঠিক আছে? শুধু একটা কৃত্রিম, আরেকটা হচ্ছে প্রাকৃতিক। অর্থাৎ প্রকৃতিতে আপনি হাঁটতেছিলেন, একটা কাঁটা ফুটছে, একটা সুই কি কৃত্রিমভাবে তৈরি, সেটা দিয়ে আপনি তুললেন। ঠিক আছে? ঠিক একইভাবে একটা ওষুধ কৃত্রিমভাবে তৈরি, সেটার যে রোগ লক্ষণগুলা থাকে, প্রাকৃতিক রোগ লক্ষণগুলো যদি সেম থাকে, তাহলে ওই কৃত্রিম রোগ ওষুধটা, কৃত্রিম রোগ লক্ষণ মানে ওই ওষুধটা যদি প্রাকৃতিক রোগে আক্রান্ত ওই ব্যক্তির উপরে, একই লক্ষণের উপরে আক্রান্ত ওই ব্যক্তির উপরে প্রয়োগ করা যায়, তাহলে রোগ সেরে যায়। এটা হচ্ছে ল অফ সিমিলার। ঠিক আছে? যে আচ্ছা, সংক্ষেপে বললাম আমরা যে এটা হচ্ছে হোমিওপ্যাথির একটা মূলনীতি। এই নীতি চেঞ্জ করলে আর ওটা হোমিওপ্যাথি থাকে না। সিমিলিয়াস সিমিলিবাসই থাকে না। ঠিক আছে? আর একটা হচ্ছে সুস্থ মানবদেহ ওষুধ পরীক্ষণ। এটা আর একটা মূলনীতি। আপনার ওষুধ পরীক্ষা করতে হবে সুস্থ মানবদেহে। অন্যান্য প্যাথির মতো ইঁদুর, বিড়াল, পশু পাখির উপরে প্রয়োগ করবেন, ব্যাপারটা এরকম হবে না। সুস্থ মানবদেহে বা বা আপনার যদি কোনো ভেষজ পরীক্ষা করেন, তাহলে একটা প্রকৃত ঔষধ চিত্র বেরোয় আসবে যে এই ঔষধের মধ্যে এই লক্ষণগুলা প্রকাশিত হয় এবং সেখানে থাকে মেন্টাল, ইমোশনাল এবং ফিজিক্যাল সিমটম। এই সিমটম গুলো ছাড়া একটা রোগীকে কখনোই আরোগ্য করা সম্ভব নয়, এবং রোগীর যখন রোগ হয় তখন সে মানসিকভাবে রোগাক্রান্ত হয়, ইমোশনালি রোগাক্রান্ত হয় এবং সে শারীরিক ভাবেও রোগাক্রান্ত হয়। ঠিক আছে? এই বিষয়গুলোই আপনার হচ্ছে করা। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে অর্থাৎ হোমিওপ্যাথির আরেকটা মূলনীতি কি, আপনার কোনো মানুষ যদি অসুস্থ হয় তাহলেও তার উপরে ওষুধ পরীক্ষা করা যাবে না, কারণ তার ভিতরে আগে থেকেই কিছু রোগ লক্ষণ ছিল। এখন কোনটা আপনার ওষুধের লক্ষণ আর কোনটা আগের থেকে প্রাকৃতিক প্রাকৃতিক রোগের লক্ষণ, সেটা আপনি বুঝতে পারবেন না। যার কারণে সুস্থ মানুষই হতে হবে, কোনো পশু পাখি হওয়া যাবে না। কেন? কারণ পশু পাখি তার আবেগ, তার মেন্টালিটি, এগুলো সব আপনাকে ব্যাখ্যা করতে পারবে না, যেটা একজন মানুষ পারবে। ঠিক আছে? এইসব কারণে সুস্থ মানুষ হইতে হবে। তারপর ওষুধকে শক্তিকৃত করা কেন প্রয়োজন আমি বলছিলাম। আমি গত আসলে তো অনেকেই নতুন আছেন, ক্লাস করে নাই, যেটা আমি ওই দিন আপনার হচ্ছে যে একটা রেজোনেন্স থিওরির মাধ্যমে দেখাইছিলাম, একটা রেজোনেন্স থিওরি, যে একই হার্টসের আহ, কোনো আপনার দণ্ডকে যদি আমরা করি, আহ, কি বলে, একই হার্টসের ধরেন একটা লম্বা একটা ধাতব বস্তুকে যদি ওই হার্টসের আরেকটা ধাতব বস্তুর উপরে আমরা যদি একটা বাড়ি দিই, তাহলে যে কম্পনটা সৃষ্টি হয়, সেই কম্পনটা ওই পাশের বস্তুটাকেও এফেক্ট করে। ঠিক আছে? যার প্রমাণ আমি দেখাইছিলাম একটা ভিডিওর মাধ্যমে। অর্থাৎ আহ,
কি হয় সেটা হচ্ছে যে আপনার একই ইয়ে একই ওষুধকে শক্তিকৃত করতে হয় এই কারণে যেই রোগীটা যেই এটা তো ছবিটা না দেখালে বোঝানো খুব মুশকিল। ঠিক আছে? এটা খুব স সহজ জিনিস, কিন্তু আবার একটু বুঝতে অনেক সময় কঠিনও হয়ে যায়। ফ্রিকোয়েন্সি বলে এটাকে, ফ্রিকোয়েন্সি, বুঝছেন? আমি সহজে বলি, ধরেন বাংলাদেশ, আপনারা যারা টিভি চ্যানেল দেখেন বা রেডিও দেখেন, ওই যে রেডিও ফুর্তি টুর্তি কি বাজে না 9.93 মেগা এরকম দেয় না ইয়াতে? আমরা রেডিও গুলাতে দেখি যে বাংলাদেশ বেতার এত হার্জ। ওই হার্জে যদি আপনার রেডিওতে যদি ওই হার্জ সেট না করেন তাহলে বাংলাদেশ বেতার ধরবে না। ঠিক আছে? আবার যদি আপনি আরেকটা যে বিবিসি ১০০ ১০০ কি 99.3 এরকম একটা হার্টজ, ওইটা বিবিসি ছাড়া ধরবে না। এই যে রেডিওর ফ্রিকোয়েন্সি আর ওই বেতার তরঙ্গ ফ্রিকোয়েন্সি সেম হলেই শুধুমাত্র কাজ করে, তাছাড়া কাজ করে না। ঠিক আছে? এইটাকে বলা হয় রেজোনেন্স, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। মানুষের শরীরেও একটা ফ্রিকোয়েন্সি থাকে। সেই ফ্রিকোয়েন্সি, রোগেরও একটা ফ্রিকোয়েন্সি আছে। কথা বুঝছেন? যে রোগের ফ্রিকোয়েন্সির সাথে মিলানোর জন্যে, ওষুধের ফ্রিকোয়েন্সিকে মিলানোর জন্য শক্তিকৃত করতে হয়। ওষুধকে ছোট করতে হয়। সেজন্য তার জীবনী শক্তিকে স্টিমুলেট করতে পারে। ঠিক আছে? এটা একটা হোমিওপ্যাথির মূলনীতি। আপনার শক্তিকৃত ছাড়া অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি ওষুধ বলা যায় না। বর্তমানে তো মাদার টিংচারের ছড়াছড়ি। যেখানেই যাবেন দেখবেন যে মাদার টিংচার অহরহ ইউজ হচ্ছে। মাদার টিংচার হচ্ছে হোমিওপ্যাথির ১ম স্তর, একদম প্রাথমিক স্তর। মাদার টিংচার যেসব ডাক্তাররা ব্যবহার করে ওটাকে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বলা যায়। তারা হোমিওপ্যাথি উচ্চ বিদ্যালয়ের ছাত্র নয়। ঠিক আছে? হোমিওপ্যাথি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় বলা চলে। চিকিৎসকের ক্ষেত্রে কদাচিৎ আপনার খুব ভালো ডাক্তার যারা, প্রকৃত ক্লাসিক্যাল হোমিওপ্যাথ যারা, তারা খুব মানে জীবনে কয়বার মাদার টিংচার ব্যবহার করছে সে গুণে বলতে পারবে। নিতান্তই না। যেসব রোগীর একেবারেই নাই, আপনার জীবনী শক্তি একেবারেই নাই বলা চলে, আপনার লেভেল অফ হেলথ একদম স্টেজ 4 এ, তাদের ক্ষেত্রেই শুধুমাত্র মাঝে সাঝে ব্যবহার হয়। এইজন্য ওষুধকে আপনার হচ্ছে কি করতে হয়? শক্তিকৃত করতে হয়। আরেকটা হচ্ছে একক ঔষধ প্রদান। এটাও হোমিওপ্যাথির একটা মূলনীতি। একক ঔষধ কেন? ওই ঠিক যেই কারণে অসুস্থ মানুষের শরীরে হোমিওপ্যাথি ওষুধ প্রুভিং করা যায় না, ঠিক একই কারণে একাধিক ওষুধ দেয়া যায় না। কারণ অসুস্থ মানুষের শরীরে একটা মানুষের মধ্যে ধরেন রোগ ছিল আগের থেকেই। ধরেন ডায়াবেটিস ছিল। তার শরীরে যদি আপনি প্রুভিং করেন তাহলে তার ডায়াবেটিসের লক্ষণ আর ওষুধের লক্ষণ মিলে একাকার হয়ে যাবে। অর্থাৎ তার ভিতরে একাধিক রোগ বসবাস করতেছে। তাহলে আপনি কোনটা প্রুভিং করলেন বোঝা যাবে না। ঠিক একই কারণে যখন একাধিক ওষুধ দিবেন, একাধিক ওষুধ মানে কি? ওষুধ মানেই তো একটা রোগ। হোমিওপ্যাথি ওষুধ মানে একটা রোগ, কৃত্রিম রোগ। তাহলে আপনার ২ টা কৃত্রিম রোগ তার মধ্যে, যখন ২ টা ওষুধ দিবেন তখন ২ টা কৃত্রিম রোগ তার মধ্যে ঢুকায় দিলেন। তাহলে কোনটাই আসলে কাজ করবে না ঠিকমতো। এবং ব্যক্তি স্বাতন্ত্রতা একটা বিষয় আছে যেটা আপনার এই যে নিচেই আছে ব্যক্তি স্বাতন্ত্রতা। এই ব্যক্তি স্বাতন্ত্রতার কারণেও একাধিক ওষুধ দিলে কাজ করবে না। একক মাত্রা প্রদান। একক মাত্রা প্রদান হচ্ছে সিঙ্গেল ডোজ বলে, সিঙ্গেল ডোজ। ঠিক আছে? সিঙ্গেল ডোজ অর্থাৎ হোমিওপ্যাথি ওষুধের আপনার একই ওষুধের আপনি ২-৩ টা মাত্রা একটা রোগীকে যদি দেন তাহলে আসলে কাজ হবে না। তবে 50 মিলিসিমেল এর ব্যাপারে একটু ব্যতিক্রম আছে। মাত্রা ১ ১ বলতে ১ না, একটু করে বাড়ানো হয়। সেটা স্প্লিট ডোজ অ্যাকচুয়ালি। ওটা তাও একাধিক মাত্রা না, মাত্রা একটাই থাকে। হ্যাঁ? যেটা আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে এমনিও ব্যবহার করি। ঝাঁকির মাধ্যমে মাত্রা বাড়ানো হয়। সাক্কাসন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে সূক্ষ্ম পরিবর্তিত করে, যেটাকে বললাম ওই যে পরিবর্তন করা, পরিবর্তিত সাক্কাসন। ঠিক আছে? এটাই হচ্ছে সূক্ষ্ম মাত্রা। তাহলে আমরা কি পাচ্ছি? আরেকটা হচ্ছে রোগীর ব্যক্তি স্বাতন্ত্রতা, ওষুধের স্বাতন্ত্রতা। অর্থাৎ ওই যে যেটা বললাম যে একটা ওষুধ, একটা রেডিওর যদি ফ্রিকোয়েন্সি ১০০ মেগাহার্টজ হয়, আপনার রেডিও স্টেশনের ফ্রিকোয়েন্সিও যদি ১০০ মেগাহার্টজ হয়, তাহলে আপনি ওইটা রেডিও চ্যানেলটা আপনি শুনতে পারবেন। ঠিক আছে? ঠিক একইভাবে রোগীর ব্যক্তি স্বাতন্ত্রতা যদি অ্যা ও না মেলে ওষুধের সাথে, তাহলে ওই ওষুধে কোনো কাজ করবে না। এগুলো সবগুলো হোমিওপ্যাথির মূলনীতি, যেগুলা এই পর্যন্ত অপরিবর্তনীয়, এবং এইটা
কোনোভাবেই লঙ্ঘন করলে আপনার রোগী আরোগ্য হবে না। এবং আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই যে এইগুলা আপনার এভয়েড করার পরে তারা রোগীকে যেটাকে আদর্শ আরোগ্য সেটা করতে পারে। ঠিক আছে? সুতরাং এইগুলাই হোমিওপ্যাথির মূলনীতি। এবং এই একটা ইয়ের মধ্যে আমি কিন্তু অনেকগুলো আলোচনা করলাম। আপনারা চাইলে সেগুলা আলাদা প্রশ্ন আসলে, যেমন প্রশ্ন আসতে পারে যে একক মাত্রা কি? ঠিক আছে? একক ওষুধ প্রদান কাকে বোঝায়? ওষুধের শক্তিকৃত করা কাকে বোঝায়? এগুলো আপনারা নিজেরাই আলোচনা করতে পারেন। আমার আলোচনা শুনতে আমি একটু দ্রুত করতেছি তো হয়তো অনেকের বুঝতে একটু অসুবিধা হইতে পারে। ঠিক আছে? অ্যাকচুয়ালি এই মুহূর্তে আর কিছুই করার নাই, কারণ হাতে সময় খুবই কম। আমাদের মোট 24টা সাবজেক্টের উপর ক্লাস নিতে হচ্ছে হাতে এই কয়দিন সময়। আবার সকালে আমরা ক্লাস বাড়াইতে পারতাম, কিন্তু সকালে ক্লাসে দিলে আমাদের এক্সপিরিয়েন্সে সকালে আমরা দিয়ে দেখতাম যে অনেকে অ্যাটেন্ড করেন। 2 জন, 3 জন, 5 জন সকালে অ্যাটেন্ড করেন। তো 2, 3 জন, 5 জন স্টুডেন্ট থাকলে ক্লাস নিতে কোনো টিচারেরই ভালো লাগবে না। ঠিক আছে? এই জন্য রাত্রেই ক্লাস রাখা হয়েছে। ক্লাসগুলো রাত্রেই হবে এবং যে কয়টা হয় আশা করি আগামী বছরে আপনারা যখন সেকেন্ড ইয়ারে উঠবেন তখন চমৎকার ক্লাস পাবেন। নিউ ফার্স্ট ইয়ার আছে তারা চমৎকার ক্লাস পাবেন। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন আসে, জীবনী শক্তি কি? হুম, জীবনী শক্তি কি আলোচনা করা। জীবনী শক্তি কি এই ব্যাপারটা আপনার আমাদের গাইড টাইডে অনেক কিছুই লেখা থাকে, কিন্তু অর্গাননে কি লেখা আছে অনেকে জানেই না, অনেকে পড়েও দেখে নাই। ঠিক আছে? আমি শুধু অর্গাননের শুধু অ্যাফোরিজমটা পড়তে জীবনী শক্তি হ্যানিম্যান বলতেছেন অ্যাফোরিজম নয়, স্বাস্থ্যগত অবস্থায় জীবনী শক্তি জৈব সত্তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সামঞ্জস্যপূর্ণ রাখে। তাহলে আমরা এখানে জীবনী শক্তির কাজ পারতেছি, বুঝতেছি, অর্থাৎ স্বাস্থ্যগত অবস্থায় মানে রোগীর জীবিত অবস্থায়, ঠিক আছে, জীবনী শক্তি কি করে ওই জৈব সত্তাকে অর্থাৎ ওই ব্যক্তিটাকে বা ওই জীবটাকে, ঠিক আছে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সামঞ্জস্যপূর্ণ রাখে, অর্থাৎ যেটাকে যেভাবে কাজ করা উচিত সে সেইটাকে কাজ করতে এফোর্ট দেয়। ঠিক আছে? অর্থাৎ হোমিওস্ট্যাসিসটা ঠিক রাখে। ঠিক আছে? জীবনী শক্তির এটা হচ্ছে 9 নাম্বার অ্যাফোরিজম। 10 নাম্বার অ্যাফোরিজমে বলতেছেন জীবনী শক্তিকে হিসাবের বাইরে রেখে চিন্তা করা বস্তুগত জৈব দেহটি কোনো অনুভূতি, কোনো সক্রিয়তা, কোনো আত্মরক্ষার কাজের সমর্থন নয়। আপনি যদি জীবনী শক্তিকে বাদ দিয়ে দেন তাহলে সে স্থবির হয়ে যাবে, সে জড় বস্তুর মতো হয়ে যাবে, কোনো কাজও করতে পারবে না, আত্মরক্ষাও করতে পারবে না, কিছুই করতে পারবে না। এটি তার সমস্ত অনুভূতির ক্ষমতা এবং জীবন সূচক কর্মকাণ্ডের একটি সঞ্চার করে, যা কেবল সেই অপার্থিব সারবস্তু থেকে আহরণ করে এবং সুস্থ অবস্থায় ও রোগ অবস্থায় বস্তুগত জৈব দেহটিকে প্রাণময় রাখে। অর্থাৎ আপনি সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, সে আপনার জীবনটাকে অর্থাৎ প্রাণময় রাখে। অর্থাৎ যেটাকে আমরা আত্মা বলি, এক কথায় জীবনী শক্তি হচ্ছে আত্মাকে ধারণ করে। ঠিক আছে? আত্মাকে সে ধারণ করে। আত্মার না হলে যে আপনার প্রাণ আছে আপনার এটাই বোঝা যেত না জীবনী শক্তি না থাকলে। এবং সেটা আপনার রোগ অবস্থা বলেন সুস্থ অবস্থা 2 অবস্থাতেই আপনি যে একজন জীবিত মানুষ প্রাণী সেটা আমরা জীবনী শক্তির কারণেই বুঝতে পারি। জীবনী শক্তি ছাড়া বস্তুগত জৈব সত্তা মৃত এবং তখন তা কেবল বাহ্যিক বস্তুগত জগতের শক্তির অধীন। এটি ক্ষয়প্রাপ্ত হয় এবং পুনরায় রাসায়নিক উপাদানের সংশ্লিষ্ট হয়ে যায়। অর্থাৎ জীবনী শক্তিও একসময় ক্ষয়প্রাপ্ত হয় এবং এটা রাসায়নিক উপাদানে বিশ্লিষ্ট হয়ে যায়, মানে ইয়ে হয়ে যায়। এই রাসায়নিক উপাদানে বিশ্লিষ্ট যদি না হতো তাহলে কোনো ওষুধের আসলে রাসায়নিক গুণাগুণ কাজ করতো না শরীরে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি জীবনী শক্তি এমন একটা শক্তি যেটা কোনো জৈব সত্তা বা ব্যক্তির প্রাণ প্রাণকে সজীব রাখে, দেহকে সজীব রাখে, দেহের আপনার দেহকে সামঞ্জস্যপূর্ণ রাখে এবং দেহের রোগ প্রতিরোধ, আত্মরক্ষা, দেহের সক্রিয়তা, দেহের সমস্ত অবস্থায় যেটা প্রতিক্রিয়া করে। ঠিক আছে? এটাই হচ্ছে জীবনী শক্তি। জীবনী শক্তি ছাড়া দেহের কোনো দাম থাকে না বা প্রাণেরও কোনো অস্তিত্ব থাকে না।
অর্থাৎ জীবনী শক্তি আত্মা না, তবে হ্যানিম্যান বলছেন আত্মার মতো। আত্মা না, আত্মার মতো অনেকটা, ঠিক আছে? মানে ধরে রাখেন আত্মারে সে সাপোর্ট দেয়। আত্মার একটা আত্মা ধরেন প্রেসিডেন্ট, জীবনী শক্তি হচ্ছে প্রধানমন্ত্রী, এরকম। আমাদের প্রেসিডেন্ট কি করে, বয়ে বয়ে ঘুমায়, তেমন কোনো কাজ নাই, মাঝে সাঝে সই স্বাক্ষর করে, আর বড় কিছু হলে প্রেসিডেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত। আত্মা ওরকম একটা জিনিস। আর জীবনী শক্তি হচ্ছে ওই প্রধানমন্ত্রীর মতো সমস্ত কাজ করে বেড়ায়, ঠিক আছে? এটা আশা করি আপনারা একটু চাইলেই বানায় লিখতে পারবেন, ঠিক আছে? আমি আবার বলতেছি বানায় লিখলে সেটা কি আর চিকিৎসা বিজ্ঞান থাকে? হ্যাঁ থাকে, যদি বুঝে সঠিক জিনিসটা লেখেন। আর আপনি না বুঝে যদি ভালো জিনিসটাও লেখেন, তাও আর কোনো কাম নাই। জীবনী শক্তির বিশৃঙ্খলায় রোগ সৃষ্টি করে, অ্যাকচুয়ালি জীবনী শক্তির বিশৃঙ্খলায় রোগ সৃষ্টি করে এই কথাটা ব্যাপক ভাবে প্রমাণ আপনার কি হয়েছে বলা হয়। আসলে শব্দটা বিশৃঙ্খলা শব্দটা সঠিক বলে মনে হয় না। জীবনী শক্তি বিশৃঙ্খলা হয়ে গেলে সেই মানুষের অস্তিত্বই বিলীন হয়ে যাওয়ার কথা। জীবনী শক্তি অসুস্থ অবস্থার সাথেও সুশৃঙ্খল থাকে। জীবনী শক্তি যখন দুর্বল হয়ে যায়, ঠিক আছে, তখন রোগের হয় আবির মানে জীবনী শক্তি, এক কথায় জীবনী শক্তি এমন একটা প্রতিরক্ষা সিস্টেম শরীরের, যেই প্রতিরক্ষা সিস্টেমটা নষ্ট না হলে, যেই প্রতিরক্ষা সিস্টেমটাকে যদি আরেকটু শক্তিশালী কিছু দ্বারা আক্রান্ত না করা যায়, তখন পর্যন্ত সে কাজ করে যায়, ঠিক আছে? অর্থাৎ জীবনী শক্তি একটা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা দুর্বলতাই হচ্ছে রোগ, ঠিক আছে? এইখানে যে হ্যানিম্যান বলতেছেন, এটা হচ্ছে আপনার 11 নম্বর অ্যাফোরিজমে। যখন কেউ অসুস্থ হয়, সেখানে প্রথমে জৈব সত্তার সব জায়গায় বিদ্যমান এই আত্মার মতো স্বয়ংক্রিয় জীবনী শক্তি জীবনের প্রতি বৈরী রোগ সৃষ্টিকারী উপাদানের শক্তিবাচক প্রভাবের দ্বারা সামঞ্জস্যহীন হয়। তাহলে কি বললাম? আমি তো এই কথাটাই বললাম। যখন রোগ সৃষ্টিকারী উপাদান শক্তি, এনার্জি, সৃষ্টিকারী উপাদানের একটা এনার্জেটিক ফর্ম যেটা শরীরের মধ্যে প্রবেশ করার পরে আপনার হচ্ছে জীবনী শক্তির যে সব জায়গায় প্রভাব থাকে, সেই কোনো এক জায়গা থেকে তাকে আক্রান্ত করে, ঠিক আছে? আক্রান্ত হয়ে সে সামঞ্জস্যহীন হয়ে পড়ে, অর্থাৎ কিছুটা ডিসব্যালেন্স হয়ে যায়। এই ডিসব্যালেন্স যখন হয়, তখনই মানুষ অসুস্থ হয়। কেবল এই অস্বাভাবিক মাত্রায় সামঞ্জস্যহীন জীবনী শক্তি জৈব সত্তার বিরূপ অনুভূতিগুলো সৃষ্টি করতে পারে। তবে আমরা আমরা ধরে নিই যে এটা রোগের লক্ষণ। আসলে রোগের লক্ষণ কখনো রোগ নিজে দেখায় না, ঠিক আছে? ধরেন আপনার ঘরে একটা চোর ঢুকছে, সে কি আপনাদের লক্ষণ রেখে যাবে যে আমি ঢুকছি? সে চেষ্টা করবে যতটা গোপনে কাজটা করা যায়। রোগও চেষ্টা করে গোপনে করা যায়, কিন্তু জীবনী শক্তি খুঁজে বের করে সেই কি করে, সে এই লক্ষণগুলা প্রকাশ করে শরীরের বাইরে, হেল্প চায় প্রকাশ করে, ঠিক আছে? যেমন আমরা যখন টের পেয়ে যাই চোর আসছে ঘরের মধ্যে, তখন আমরা চিল্লাই চোর চোর করে, ঠিক জীবনী শক্তি ওইটাই করে। জীবনী শক্তি জৈব সত্তার বিরূপ অনুভূতি গুলো সৃষ্টি করে এবং ক্রিয়াকাণ্ডের বিশৃঙ্খলার সূচনা করতে পারে, যাকে আমরা রোগ বলি। এই যে ওই যে লক্ষণগুলা, যে জীবনী শক্তি চিল্লায় উঠলো, এই চিল্লানো এই লক্ষণগুলাকে আমরা বলি রোগ। জীবনী শক্তির এমন একটি শক্তি সার যা নিজে অদৃশ্য এবং কেবল জৈব সত্তা তার প্রভাবগুলোর মাধ্যমে তাকে ঠাহর করা সম্ভব। অর্থাৎ জৈব সত্তার কার্যক্রমের মাধ্যমে জীবনী শক্তিকে একমাত্র বোঝা যায়, এছাড়া দেখা যায় না। সুতরাং রোগজনিত সামঞ্জস্যহীনতা কেবল অনুভূতি ও ক্রিয়াকাণ্ডের রোগের বহিঃপ্রকাশের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। অন্য কথায় জীবনী শক্তি রোগজনিত বিশৃঙ্খলা নিজেকে রোগজনিত লক্ষণগুলোর মাধ্যমে প্রকাশ করে এবং এছাড়া আর কোনোভাবেই নিজেকে তো অবগত করতে পারে না। অর্থাৎ এই কারণেই বলা হচ্ছে জীবনী শক্তির যেই আপনার সামঞ্জস্যহীনতা, এইটাই হচ্ছে রোগ। এইটাকে অনেকে বিশৃঙ্খলা বলে করছে, অভিহিত করছে। এটা 11 নম্বর অ্যাফোরিজমটা আমি পড়লাম। হ্যাঁ, 11 নম্বর অ্যাফোরিজম আরো আছে, 16 নম্বর অ্যাফোরিজমে আছে।
ঠিক আছে। তো যাই হোক, এ, মূল বিষয়টা কি দাঁড়ালো? মূল বিষয়টা হচ্ছে যে যখন কোনো একটা প্রাকৃতিক রোগ শক্তি, এখানে আপনাদের মনে রাখতে হবে শক্তি, এনার্জি, ঠিক আছে, শরীরের জন্য ক্ষতিকর কোনো প্রকার একটা এনার্জি, সেটা হইতে পারে জীবাণু, ভাইরাস, হইতে পারে ব্যাকটেরিয়া, হইতে পারে ঠান্ডা জ্বর, এই আপনার শৈত্য প্রবাহ, ঠিক আছে, বা তাপমাত্রা, অত্যাধিক তাপমাত্রা, বা হোয়াট মানে হোয়াট এভার, যেটাই হোক, এই ধরনের শক্তি এমন একটা শক্তি যেটা শরীরের উপরে একটা প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে। সেই শক্তিটার মাধ্যমে যখন জীবনী শক্তিটা ভারসাম্যহীন হয়ে যায়, সামঞ্জস্যহীন হয়ে যায়, তখন সে কিছু লক্ষণ প্রকাশ করে, যে লক্ষণগুলোকে আমরা রোগ বলি, ঠিক আছে। এই জন্যই বলা হয় জীবনী শক্তির বিশৃঙ্খলাই রোগ। আমি আরেকটু অ্যাফোরিজম দিয়ে আলোচনা করলাম যেন আপনাদের আরেকটু মনে। না, আপনারা বুঝতে পারছেন জীবনী শক্তি কি জিনিস? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আগায় যাচ্ছি আরেকটু। ক্লাসটা কিন্তু যারা পরীক্ষা দিবেন তারা স্যার কথা শোনা যাচ্ছে না। শুনতে পাবেন। আমরা আরেকটু আগাই। রোগ সম্পর্কে হোমিওপ্যাথির ধারণা কি, ঠিক যেটা আলোচনা করলাম, জীবনী শক্তির বিশৃঙ্খলায় রোগ, হোমিওপ্যাথিতে রোগ সম্পর্কে ধারণা ওইটাই, জাস্ট প্রশ্নটা রিভার্স, একই জিনিস, ঠিক আছে, একই জিনিস। আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? জীবনী শক্তির বিশৃঙ্খলায় রোগ আর হোমিওপ্যাথিতে রোগ সম্পর্কে ধারণা কি, একই উত্তর, একই উত্তর। আর একটা হচ্ছে প্রাকৃতিক রোগ বলতে কি বোঝায়, একটা ইয়ে আছে প্রাকৃতিক রোগ, ঠিক আছে। একটা ইয়ে স্যার আছে যে কথা শোনা প্রাকৃতিক। যাচ্ছে না। জি, বুঝতে পারি নাই। স্যার স্যার, মাঝে 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 আপনার কথা কথা শোনা শোনা যাচ্ছে না। যাচ্ছে না। ওই যে একটা ফোন ঢুকে গেছিল, আমি একটু বাইরে আছি তো, আমি ইয়া দিয়ে আলোচনা করতেছি ফোনের নেটওয়ার্ক জী- দিয়ে, যার কারণে ফোন জীবনী ঢুকলে। শক্তির সংজ্ঞাটাও স্যার ভালোভাবে বোঝা যায় না। জীবনী শক্তির সংজ্ঞাটা ভালোভাবে বোঝা যায়নি। জীবনী শক্তির সংজ্ঞাটা হচ্ছে, জীবনী শক্তি এমন একটা শক্তি যেটা প্রাণ শক্তিকে উজ্জীবিত রাখে, এবং এটা একটা কাজ, প্রাণ শক্তিকে উজ্জীবিত রাখে, এবং এটা একটা অদৃশ্য শক্তি যেটা এনার্জি, অনেকটা এনার্জি ফরম্যাটে থাকে, শক্তি অবস্থায় থাকে, এজন্য জীবনী শক্তি বলা হয়, ঠিক আছে। জীবনী শক্তি এমন একটা শক্তি যেই শক্তিটা শরীরের সমস্ত কর্মকাণ্ডকে, রোগ প্রতিরোধ, শরীরের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা, যত ধরনের সিস্টেম আছে, ইমিউনিটি সিস্টেম, সেন্সরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, সমস্ত সিস্টেমটাকে সে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এটা অদৃশ্য একটা শক্তি যেটা দেখা যায় না, কিন্তু এটার
যখন সে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডগুলা করে, ব্যক্তির চলাফেরা এবং শরীরের যে ভারসাম্যপূর্ণ অবস্থা সেটা বজায় রাখে। সবচেয়ে বড় কাজ হচ্ছে ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখা। যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস বজায় রাখাটা হচ্ছে জীবনী শক্তির সবচেয়ে বড় কাজ। এবং এই কাজটা করতে যাই তাকে সবকিছু নিয়ন্ত্রণ করতে হয় এবং কোনো ধরনের রোগ যখন সিকিউরিটি সিস্টেম, শরীরের সিকিউরিটি সিস্টেম ভেঙে ভিতরে ঢুকে যায়, তখন জীবনী শক্তি সেটাকে অ্যাটাক করে, যদি জীবনী শক্তি তার সঙ্গে ফাইট করে তাকে মারতে না পারে, তখন সে বিভিন্ন লক্ষণ আকারে শরীরে প্রকাশ করে। এটা হচ্ছে জীবনী শক্তির কাজ। ঠিক আছে? তাহলে জীবনী শক্তিকে এক কথায় যদি আমি সংক্ষেপে বলি তাহলে এইভাবেই বলতে হয়। কথা বুঝছেন? আর জীবনী শক্তিকে বুঝতে গেলে আরো গভীরভাবে বুঝতে হবে। কারণ হ্যানিম্যানের মানে অনেকগুলা সূত্র আছে এই জীবনী শক্তির উপরে। ঠিক আছে? আমি সংক্ষেপে এইটুকুই এইভাবেই বললাম আরকি। এক কথায় শরীরকে উজ্জীবিত রাখে যে শক্তিটা, এটা কিন্তু মানুষের জীবন বা আত্মা নয়। আত্মাকেও আত্মারও কিছু থাকে। যেমন আমি বলছিলাম যে আত্মা হচ্ছে প্রেসিডেন্ট আর জীবনী শক্তি হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে? এরকম একটা সম্পর্ক। অর্থাৎ প্রধানমন্ত্রী ছাড়া খালি প্রেসিডেন্টের কোনো কাম নাই। ঠিক আছে? সে একা কিছু করতে পারবে না। আর জীবনী শক্তি আত্মাকে আত্মাকে ধারণ করে সে। হুম? অর্থাৎ আত্মার খোরাকের জন্য যা প্রয়োজন জীবনী শক্তি সব নিয়ন্ত্রণ করে। সেটা কি? এই আত্মা এবং জীবনী শক্তি থাকে কি? শরীরের ভিতরে। ঠিক আছে? এই শরীরটাকে বাঁচায় রাখলেই সবাই বেঁচে থাকে। এই শরীরটাকে বাঁচায় রাখার জন্য যা কিছু করণীয়, সুস্থ রাখার জন্য যা কিছু করণীয় এবং রোগ হইলে যা কিছু করণীয় সব জীবনী শক্তি করে। এরকম একটা শক্তি। আচ্ছা, এই আমি যেটা বললাম ওইটা এবার বই দেখে একটু পড়ে নিয়েন। ঠিক আছে? এবার নোটে চোখ বুলালে ক্লিয়ার হয়ে যাবে। আমি তো আপনাদের বোঝানোর মতো করে পড়াচ্ছি, আমি কিন্তু ওই স্টাইলে পড়াচ্ছি না। মানে নোট আকারে যে ডাইরেক্ট ওইভাবে পড়াবো ওইভাবে পড়াচ্ছি না। আচ্ছা, আর হচ্ছে আরেকটা প্রশ্ন আছে, প্রাকৃতিক শক্তি কৃত্রিম প্রাকৃতিক ও কৃত্রিম রোগের পার্থক্য কি, বা প্রাকৃতিক রোগ বা কৃত্রিম রোগের কেউ কিছু বললেন? আচ্ছা, ইয়াটা একটু মিউট রাখেন। আরেকটা প্রশ্ন আছে, রোগের উত্তেজক কারণ, মূল কারণ কি? আমি কিন্তু গত দিনের ক্লাসে, অবশ্য নিউ ফার্স্ট ইয়ারের ক্লাসে পড়াইছিলাম এই যে রোগের মূল কারণ, রোগের মূল কারণ এবং আরেকটা হচ্ছে আপনার উত্তেজক কারণ। ঠিক আছে? এক্সাইটিং কজ আর হচ্ছে ফান্ডামেন্টাল কজ। রোগের মূল কারণ হচ্ছে, বিশেষ করে মায়াজমকে বলা হয় রোগের মূল কারণ। ঠিক আছে? মায়াজমকে রোগের মূল কারণ বলা হয়। আর আপনার হচ্ছে রোগের উত্তেজক কারণ বলতে যেই কারণগুলা রোগীর মধ্যে রোগ রোগের একটা রোগ হয়েছে সেটার পিছনে আরো কিছু কারণ রোগটাকে দীর্ঘস্থায়ী করে বা রোগটার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানুষের জন্য, যেরকম সুস্পষ্ট দৈহিক ধাতু প্রকৃতি, মানসিক ও আবেগজনীয় বৈশিষ্ট্য, পেশা, জীবনযাত্রার অভ্যাস, অভ্যাস, সামাজিক ও পারিবারিক সম্পর্ক, বয়স, যৌন অভ্যাস ইত্যাদির বিশৃঙ্খলাজনিত যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে রোগের উত্তেজক কারণ। ঠিক আছে? যেমন যদি কারো জীবনযাত্রা বদ অভ্যাস থাকে, জীবনযাত্রা অভ্যাসের মধ্যে কোনো শৃঙ্খলা না থাকে, সে তো আক্রান্ত হবে। ধরেন মানুষের শোয়ার কথা রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুলে সে সুস্থ থাকবে। এখন যদি কেউ ভোরবেলা শোয়, স্বাভাবিকভাবে একটা সময় যে তার নির্ঘুম রোগ তৈরি হবে, ঘুমাইতে পারে না। রাত ১টা বয়সে যেয়ে বলবে যে আমার ঘুম আসে না। কথা বুঝছেন? এই টাইপের পেশা, কেউ যদি আপনার এমন একটা পেশা কাজ করে যে পেশাটার জন্য আমরা এটা অনেক সময় পাই, কেউ সারাদিন বসে থাকার কাজ করে, এই জাতীয় পেশেন্ট এসে বলে যে আমার ব্যাকবোনে ব্যথা।
পরে খোঁজ নিয়ে জানা যায় যে তার পেশাগত এটা প্রবলেম। ঠিক আছে? এই ধরনের ইয়েগুলা হচ্ছে আপনার উত্তেজক কারণ, হ্যাঁ? আর মূল কারণ হচ্ছে রোগের মায়াজম, এটা মনে রাখলেই হবে। ঠিক আছে? আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে আপনার আ ইয়া কি বলে? আদর্শ আরোগ্য বলতে কি বোঝায়? এই প্রশ্নটা আসেই। এটা খুবই কমন প্রশ্ন। আদর্শ আরোগ্য বলতে বোঝায় কি? ঠিক আছে? আর এটা হ্যানিম্যান অর্গানের ২ নাম্বার সূত্রে বলছেন যে আদর্শ আরোগ্য সেটাই। ঠিক আছে? সেটা হচ্ছে স্বাস্থ্যের দ্রুত, মৃদু ও স্থায়ী পুনরুদ্ধারই হচ্ছে সর্বোচ্চ আদর্শ আরোগ্য। যার অর্থ সুস্পষ্ট বোধগম্য নীতিতে সবচেয়ে সংক্ষিপ্ত সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য রূপে এবং সর্বনিম্ন প্রতিকূলতাযুক্ত পন্থায় সম্পূর্ণ রোগটিকে নির্মূল করা। অর্থাৎ এটাকে একটু বুঝতে হবে আদর্শ আরোগ্যের ৬ টা বিষয় উল্লেখ করছেন দ্রুততম সময়ে। অর্থাৎ সঠিক হোমিওপ্যাথিক ওষুধ যদি আমরা রোগীকে দিতে পারি তাহলে রোগীটা দ্রুততম সময়ে আরোগ্য লাভ করবে এবং এটা একটা অন্যতম আদর্শ আরোগ্যের একটা অন্যতম শর্ত। এখন দ্রুততম সময় বলতে কি এটাও একটা ফ্যাক্টর। আমি সংক্ষেপে বলি কোনো একজন ব্যক্তি বিভিন্ন ব্যাধিতে তার একটা অসুখ ধরেন ডায়াবেটিস আ সে ১৫ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত বিভিন্ন ওষুধ খায় সারে না। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেওয়ার পরে যদি তার ৫ বছরেও সারে তাও সেটা আদর্শ আরোগ্য। কেন? তার তো ওই দ্রুততম সময়ে হলো। এটাই দ্রুততম সময়। আবার সাধারণ অ্যাকিউট এর ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ দিলে পরের দিনে রোগী ভালো হয়ে যায়। হুম? এরকম। মূলত দ্রুততম সময়টা আপনাদের মাথার মধ্যে ক্লিয়ার রাখতে হবে যে দ্রুততম বলতে কি বোঝায়? যে অনেক রোগীরা এসে বলে, "আমি তো ২ বছর ধরে ট্রিটমেন্ট হচ্ছি, এখন তো সুস্থ হচ্ছি না।" এর আগে তারাই জিজ্ঞাসা করবেন যে, "এর আগে আপনি এটা নিয়ে কত বছর ট্রিটমেন্ট করেছেন?" বলছে, "২০ বছর।" তাহলে আপনার ২০ বছর দ্রুত হলো না ২ বছর দ্রুত হলো? দ্রুততম সময় মৃদুভাবে। মৃদুভাবে বলতে এমনভাবে রোগটা আরোগ্য হবে, ব্যথা বেদনা রোগীর খুব বেশি কষ্ট রোগী পাবে না। ঠিক আছে? এবং রোগটা খুব কম কষ্টে, ঠিক আছে? মৃদুভাবে খুব কম কষ্টে আরোগ্য হবে। অর্থাৎ রোগীর কষ্টের মাত্রাটা তুলনামূলক কম হবে। এইটা লাঘব হবে, ঠিক আছে? স্থায়ীভাবে এবং আদর্শ আরোগ্য তখনই সেটা হবে, সেটা স্থায়ীভাবে। অর্থাৎ একটা রোগীর যদি কখনো হোমিওপ্যাথিতে ক্যান্সার সেরে যায়, ওই ক্যান্সারটা আর হবে না। ঠিক আছে? এইটা আর হবে না বলতে একেবারেই হবে না সেটাও বলা যায় না। কারণ সে যদি তার লাইফ এর উপরে ওই ধরনের অত্যাচার আরো করে, তাহলে আবার না হওয়ার ইয়ে নাই, হইতেও পারে। ঠিক আছে? অর্থাৎ আপনি একটা গাড়ির টায়ার বাস্ট হইছে, আপনি রিপেয়ার করছেন আর কোনদিন বাস্ট হবে না ব্যাপারটা তাই না। আপনার ড্রাইভিং এর উপরে তো ডিপেন্ড করবে যে আপনি কিরকম রাস্তা দিয়ে ড্রাইভিং করতেছেন। শরীরটাও অনেকটা এরকম। সুস্পষ্ট সহজবোধ্য নীতি অনুসরণ করে। সুস্পষ্ট সহজবোধ্য নীতি এটা একটু ইন্টারেস্টিং বিষয়, এটা একটু মজার বিষয়। সেটা হচ্ছে সুস্পষ্ট বলতে আমরা সাধারণত বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইতে গেলে তারা এমন কথা বলে আপনার স্পন্ডলাইটিস হইছে, আপনার অমুক হইছে, আপনার ত্যান, আপনারে এই সেই ৭ এমন ভাষা ব্যবহার করে যেটা রোগীর পক্ষে বোঝা সম্ভবই নয়। ঠিক আছে? এবং কি ওষুধ দিল সেটাও বোঝা সম্ভব না। ওই ওষুধের মধ্যে কি আছে রোগী জানেও না। ঠিক আছে? যদিও এটা রোগীর জানার অতটা গুরুত্বপূর্ণ বিষয় না। কিন্তু তার কি হয়েছে এটা তো জানার রাইট তার আছে, তাই না? এই দিকগুলো নিয়ে ঘোর প্যাঁচ করা যাবে না। এগুলা হবে কি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য উপায়। রোগীর চিকিৎসা রোগীর এবং স্বজনদের মধ্যে কি হবে সুস্পষ্ট নীতিতে। ঠিক আছে? এটা সহজে সবাই যেন বুঝতে পারে। সেটা কি একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে আসলে সে যখন রক্ষণগুলা নিবে, ডাক্তার কিন্তু বলতেছে না যে আমি আপনার ক্যান্সারের ট্রিটমেন্ট করতেছি, অমুকের ট্রিটমেন্ট করতেছি সেটা না। সে পুরা রোগীটার ট্রিটমেন্ট করতেছে। যার কারণে যখন সে সমস্ত লক্ষণগুলা নিচ্ছে তখন রোগীও বুঝতেছে যে আমার সাথে কি হচ্ছে। এখানে রাগ ঢাকের কিছু নাই। ঠিক আছে? আরেকটা হচ্ছে নির্ভরযোগ্য উপায় এবং নির্ভরতা তখনই আসবে রোগী তো এসে
আপনার কাছে ট্রিটমেন্ট করলে কিছুদিন পরে জানতে চাইবে যে আমার এটা কি ভালো হবে? যদিও হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে আগেই জিজ্ঞেস করে যে আমার এই রোগটা কি ভালো হবে? আমাদের কাছে অবশ্য জিজ্ঞেস করলে আমরা একটু বলি যে আপনি একটা এলোপ্যাথিক ডাক্তারের কাছে জিজ্ঞেস করতে পারবেন এটা কি ভালো হবে? কয় না। তাহলে আপনি আমাদের কাছে জিজ্ঞেস করতে পারবেন। আমি এখনো ট্রিটমেন্টই করলাম না। জানিই না আপনার কি হইছে। ঠিক আছে? রুগীদের এটা ডিমান্ড। এটা কিন্তু আপনি না করতে পারবেন না। ঠিক আছে? কিছুদিন পরে রোগীর প্রগনোসিস করা যায় তার রোগটা ভালো হবে কি হবে? এটা তো রোগী জানতে চাইতেই পারে। ঠিক আছে? কিন্তু শুরুতেই জানতে চাওয়াটা আমি জানিই না কিছু আগেই জানতে চাওয়াটা। এইটা কি করবে? নির্ভরযোগ্য উপায়। এইটা হচ্ছে রোগীর মধ্যে নির্ভরতা সৃষ্টি করবে। আপনি প্রগনোসিস করবেন। এবং আরেকটা কি করবে? সর্বনিম্ন প্রতিকূলতার সাথে অর্থাৎ রোগীর এমনও কোনো আ রোগ আছে যেটা রোগীর জন্য খুব সিরিয়াস হইতে পারে। কিন্তু যতটা সম্ভব সেই সিরিয়াস বিষয়টা এড়ানো যায়। হুম? যেমন ধরেন কারোর একটা আ যেমন একটা আমি উদাহরণ দিই। আমাদের চেম্বারে প্রায় ৪-৫ বছর আগে ৪-৫ বছর আগে একটা পেশেন্ট আসছিল। তার মাসেল কাটা ফুটে আপনার হাতের আঙ্গুলের ভিতরে অ্যা মানে ঘাও হয়ে, পোকা হয়ে পুরা আঙ্গুলের গোস্ত-টোস্ত সব খেয়ে ফেলছে। গ্যাংগ্রিন হয়ে গেছে, বুঝছেন? গ্যাংগ্রিন হয়ে গেছে। সে ব্যান্ডেজও খোলে নাই, জানেও না। স্থানীয় ডাক্তারদের ট্রিটমেন্ট করছে, এমনি এলোপ্যাথি ডাক্তার। পরে আমাদের চেম্বারে আসার পরে আমরা এটা খুলে তো হতবাক হয়ে গেছি। তার আঙ্গুলের একটা কর, ১ টা না ২ টা কর নাই। শুধু হাড্ডিটা আছে, কালো হয়ে গেছে। গ্যাংগ্রিন হয়ে গেছে, বুঝছেন? এবং ইনফ্লামেশন দেখলাম তার হাতের একদম মানে কবজির উপরে ইনফ্লামেশন হয়ে গেছে। অর্থাৎ গ্যাংগ্রিনটা ছড়ায় গেছে। তাইলে এখন এই অবস্থায় তারা যদি যখন পিজি হাসপাতালে দেখালো ডাক্তার বলছে যে হাতের এটা কাটতে হবে। ঠিক আছে? আমরা ট্রিটমেন্ট এমনভাবে আমরা চেষ্টা করছি তার শুধু এই আঙুলের অংশটুকু কাটতে হয়েছে। উপরে আর কাটতে হয়নি। তাইলে কি এটা কি সবচেয়ে কম ক্ষতি করে তার ট্রিটমেন্টটা করা হলো না? তার পুরা হাতটাই কেটে ফেলা লাগতো। ঠিক আছে? অর্থাৎ সর্বনিম্ন প্রতিকূলতার সাথে। কথা বুঝছেন? হোমিওপ্যাথি এতটুকু পারে। তাহলে এটা তো বুঝছেন। আমি এই নোটটা দিয়ে দেব আপনারা পড়ে নিবেন। আদর্শ আরোগ্য বলতে কি বোঝায়? শর্তসমূহ কি? এটা হ্যানিম্যানের অর্গাননের ২ নাম্বার অ্যাফরিজমে আছে, হ্যাঁ? তো এরপরে আরেকটা ইয়ে আছে রোগ প্রবণতা কাকে বলে? রোগ প্রবণতা এটা খুবই একটা ভালো প্রশ্ন এবং আসে। রোগ প্রবণতা যে রোগের সংবেদনশীলতা মূলত ধাতুগত বা বংশগত রোগ যা সুপ্ত অবস্থায় জৈব সত্তায় বিরাজ করে। অর্থাৎ আপনার শরীরের মধ্যে আপনার জেনেটিক্যালি কিছু প্রবলেম আমাদের শরীরের মধ্যে থাকে, হ্যাঁ? শরীরের মধ্যে থাকে এবং অনুকূল পরিবেশে গেলে এবং আ তার শরীরের মধ্যে যে মায়াজমটা থাকে, ঠিক আছে? যখন একটা পরিবেশ পায় তখন ওই রোগটা তার মধ্যে দেখা দিতে পারে। যেরকম আমরা অনেকের টিবি দেখি, হ্যাঁ? টিবি একটা রোগ, টিউবারকুলাসিস, যক্ষ্মা। ঠিক আছে? এইটা হুট করে হয় ব্যাপারটা এরকম না। এটা সাধারণত দেখা যায় যে বংশে কারোর ছিল। এরকম একটা ঘটনা থাকে বা বংশে কারোর ছিল তার এমন কিছু রোগ শ্বাসকষ্ট জাতীয় একটা রোগী আসছে। আমরা ইনভেস্টিগেশন করতে যাই দেখি বংশের মধ্যে তার শ্বাসকষ্ট ছিল বা টিবি ছিল। ঠিক আছে? এই যে এইগুলা হচ্ছে আপনার কি প্রবণতা। তার মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। যখন একটা পরিবেশ পায়, একটা অ অ তার তার জীবনী শক্তিকে প্রভাবিত করে এরকম একটা পরিবেশের মধ্যে যখন সে যায়, তখন কি হয় জীবনী শক্তি দুর্বল হয়ে গেলে তখন তার তাকে আক্রান্ত করে। ঠিক আছে? এই যে এটাকে বলে রোগ প্রবণতা। ঠিক আছে? যেটা অনেক সময় হয়তো তাকে আক্রান্ত করে নাই, তার ছেলেকে আক্রান্ত করছে। অর্থাৎ তার ভিতরে এরকম পরিবেশ পায় নাই। ঠিক আছে? অ্যা আবার তার ছেলের মধ্যে হয়তো এরকম পরিবেশ পাইছে, আক্রান্ত করছে। এটা হচ্ছে প্রবণতা। অর্থাৎ সে রোগ প্রবণ ছিল না। আরেকটা সহজ উদাহরণ দেই। সেটা হচ্ছে যে এই যে কিছুদিন আগে যে মহামারী গেল করোনা ভাইরাসে, সবাই তো আক্রান্ত হয় নাই। সবাই কেন আক্রান্ত হয় নাই? কারণ করোনা ভাইরাসের যেই জীবাণুটা, হ্যাঁ? কোভিড এর যে জীবাণুটা, যে ভাইরাসটা সেটার উপরে সংবেদনশীল ছিল না। যারা সংবেদনশীল ছিল না, সংবেদনশীল বলতে রোগ প্রবণ যারা ছিল না, ঠিক আছে? তাদেরকে আক্রমণ করতে পারে নাই। কথা বুঝছেন?
এটা হচ্ছে প্রবণতা বলে, হ্যাঁ? রোগ প্রবণতা অর্থাৎ আহ, আহ, আমরা এক কথায় বলতে পারি যে আহ, শরীরের মধ্যে সুপ্ত অবস্থায় মায়াজম এবং ধাতুগত কিছু বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যগুলো যখন কোনো উপযুক্ত পরিবেশ পায়, উপযুক্ত পরিবেশ পেলে তখন সে আহ ইয়া হয়, এটাকে কি বলে, রেসপন্সিভ হয়, সেটা তখন আপনার আহ সাড়া দেয়। ঠিক আছে, সাড়া দিলে তখন সে আক্রান্ত হয়। এরকম আপনি যদি বালুর মধ্যে একটা চুম্বক নিয়ে যান, তো বালির মধ্যে তো প্রচুর বালি থাকে। ঠিক আছে, বালি তোর সাথে আটকায় না, কারণ বালি চুম্বকের প্রতি সংবেদনশীল নয়। বালির মধ্যে যেসব আয়রনের কণা ছিল সেগুলা আপনার চুম্বকের প্রতি সংবেদনশীল, যার কারণে ওর সাথে আটকায় যায়। ঠিক রোগ প্রবণতা এই জিনিস। হ্যাঁ, অলরেডি আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, এখনো তো অনেক কিছুই আলোচনা করতে পারলাম। আরেকটা প্রশ্ন আসে, ঔষধের শক্তিটা একটা লিখি। ঔষধের শক্তি হচ্ছে ওই যে এনার্জি, ওষুধের এনার্জি। ঠিক আছে, এটা দেখা যায় না, কেবল শক্তির ক্রিয়া ফলটি দেখা যায়, অর্থাৎ ওষুধের মধ্যে কি আছে সেটা আমরা অনুভব করতে পারি। ঠিক আছে, মেটাফিজিক্স এর মতে মূলত সবকিছু হচ্ছে শক্তি, পদার্থ হচ্ছে শক্তির স্থূল রূপ। এই স্থূল পদার্থকে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে আবার শক্তিতে রূপান্তর করা যায়। হোমিওপ্যাথি ওষুধের শক্তি সেই শক্তি বোঝায় যা মানবদেহের বিভিন্ন স্তরগুলোর পরিবর্তন করার ক্ষমতা রাখে। মূলত শক্তিকৃত বলতে বোঝানো হয় কিছু নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে কোনো ভেষজ পদার্থের অন্তর্নিহিত পরিবর্তন সাধন ক্ষমতার স্ফুরণ ঘটানো। ওই যেটা তখন বলে আসলাম যে কোনো ভেষজের মধ্যে যেই আপনার ইয়ে আছে, উম, গুণাগুণ আছে, সেটা শরীরের মধ্যে কিভাবে স্ফুরণ ঘটায়, সেটাই হচ্ছে ওই ভেষজের শক্তি বা ওষুধের শক্তি। এই হচ্ছে রোগ, মানে এক কথায় বলতে গেলে এইভাবে বলতে পারেন। আর একটা প্রশ্ন আসে, ওষুধের মুখ্য ক্রিয়া গৌণ ক্রিয়া কি আলোচনা করো। এটা খুব ভালো একটা প্রশ্ন, এটা আসে যে কোনো ওষুধ সেবনের পর যদি স্বাস্থ্যের তাৎক্ষণিক পরিবর্তন সাধন হয় তাহলে সেটাকে বলা হয় ওষুধের মুখ্য ক্রিয়া। যেরকম আফিম খাইলে ঘুম ঘুম ভাব আসে, কফি খাইলে একটু চাঙ্গা ভাব আসে, তাই না? কফি দিয়ে ওষুধ তৈরি হয়, আফিম দিয়ে ওষুধ তৈরি হয়। তাহলে এটা তাৎক্ষণিক ক্রিয়া কি করে? কফি খাইলে কি হয়, শরীরটা চাঙ্গা হয়, স্ফূর্তি তৈরি হয়। আর আফিম খাইলে কি হয়, ঝিমুনি ভাব আসে। দুইটার অপোজিট, তাই না? আর আরেকটা হচ্ছে কি, আপনার যখন আহ এই গৌণ ক্রিয়াটা কি, এটা হচ্ছে ওষুধের মুখ্য ক্রিয়া, অর্থাৎ সেবন করার সাথে সাথে যে ক্রিয়াগুলো আমরা পরিলক্ষিত হয় আমাদের কাছে। আরেকটা হচ্ছে সেবন পরবর্তী, ওইগুলো খাওয়ার পরে জীবনী শক্তির যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ওই ওষুধের গৌণ ক্রিয়া। এই দুইটা কিন্তু খেয়াল রাখেন, তাহলেই হবে। সেটা হচ্ছে ওষুধের মুখ্য ক্রিয়া হচ্ছে ডাইরেক্ট ওই ভেষজের ভেষজের এফেক্ট শরীরে। যেমন কফি খাইলে আপনার আনন্দ তৈরি হয়, শরীরটা চাঙ্গা লাগে, স্ফূর্তি লাগে। আফিম খাইলে ঘুম ঘুম ভাব আসে, ঝিমুনি ভাব আসে, এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন করে। আর গৌণ ক্রিয়া কি, এটা খাওয়ার পরে আপনার জীবনী শক্তি শরীরের উপরে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেটা হচ্ছে এর গৌণ ক্রিয়া। সেটা কি, যেমন কফি খাইছিলেন, এখন খুব চাঙ্গা লাগে, একটু পরে খুব আলসে লাগবে। ঠিক আছে, আর কি হবে, ঘুম আসবে না। ঠিক আছে, এরকম নানান ঝামেলা তৈরি হবে, ঘুম আসবে না। এটা কফির গৌণ ক্রিয়া। ঠিক আছে, আর আফিয়ার পরে যে ঘুম আসতেছিল না, ঠিক আছে, এর পরের দিন ঘুম ঘুম ভাব লাগতেছিল, পরের দিন খুব সরি, এই কফি খাওয়ার পরের দিন দেখবেন প্রচুর ঘুম আসবে। ঠিক আছে, প্রথম দিন আপনি ঘুমাইতে পারেন নাই, কারণ আনন্দে ছিলেন, শরীরটা চাঙ্গা ছিল। পরের দিন দেখবেন যে কফি খাওয়ার পরের দিন বা কয়েক ঘন্টা পরে দেখবেন অনেক ঘুম চাপবে। ঠিক আছে, আর আফিমের ব্যাপারটা কি হবে যে
আপনার ঘুম প্রথমে লাগবে খুব ঝিমুনি, কিন্তু পরের দিন বা 2-4 ঘন্টা পরে আর ঘুম আসবে না। উল্টা, ঠিক আছে? তাহলে ওষুধের গৌণ ক্রিয়া হচ্ছে জীবনী শক্তির প্রতিক্রিয়া, ঠিক আছে? আর মুখ্য ক্রিয়া হচ্ছে ওষুধের ডাইরেক্ট অ্যাকশন। আরেকটা প্রশ্ন আসে, এটাও ভালো প্রশ্ন, সাধ্য রোগ ও অসাধ্য রোগ কাকে বলে? ঠিক আছে? সাধ্য রোগ যে সকল রোগ সমষ্টি, আহ মানে সাধ্য রোগটা কি, যেটা সহজে সারানো যায়, আর অসাধ্য রোগ হচ্ছে যেটা সহজে সারানো যায় না, ঠিক আছে? সাধ্য রোগের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এইটা যখন আপনি কেস টেকিং করবেন, রোগী লিপি করবেন, তখন ওষুধের ওই রোগের লক্ষণগুলো একদম স্পষ্ট থাকবে, স্পষ্ট, ঠিক আছে? একদম স্পষ্ট থাকবে, ও এটা ওই ওষুধ ক্লিয়ার, ঠিক আছে? এটা হচ্ছে সাধ্য রোগ, এই ওষুধ দিবেন ভালো হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ ব্যক্তির স্বতন্ত্রতার সাথে ওষুধের স্বতন্ত্রতা সুন্দরভাবে মিলে যাবে। আর অসাধ্য রোগ কি, যখন আপনি কেস টেকিং করবেন তখন আপনি পরিপূর্ণ সিমটম গুলা পাবেন না, পরিপূর্ণ সিমটম গুলা পাবেন না, ওই খাপসা খাপসা পাবেন, অল্প অল্প পাবেন। আপনাকে তখন সেটা এই রোগটা দূর করতে বেশ সময় নাও সারতে পারে, অনেক সময় নাও সারতে পারে, রোগ চিত্রটা স্পষ্ট হবে না। এটা হচ্ছে অসাধ্য রোগ, ঠিক আছে? এরপরে লক্ষণ কাকে বলে, ব্যক্তিনিষ্ঠ লক্ষণ, বস্তুনিষ্ঠ লক্ষণ কি, ঠিক আছে? এটা আসতে পারে। ব্যক্তিনিষ্ঠ লক্ষণ, লক্ষণ কাকে বলে? ওই যে লক্ষণ, ওই যে ওই যে আলোচনা করলাম, জীবনী শক্তি যে সাহায্য প্রার্থনা করে, ওইটাই লক্ষণ, ঠিক আছে? যার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে রোগীকে এই ওষুধটা দেওয়া হবে, দেওয়া দরকার, ঠিক আছে? এইটাই লক্ষণ। এটা সুন্দর মতো এমনিই লেখা যায়। আর বস্তুনিষ্ঠ লক্ষণ আর ব্যক্তিনিষ্ঠ লক্ষণ, দুইটা লক্ষণ দুই প্রকার। বস্তুনিষ্ঠ লক্ষণ হচ্ছে রোগী নিজে যেটা বর্ণনা করেন, এটা রোগী ছাড়া আর কেউ বুঝতে পারে না। যেমন ব্যথা হচ্ছে, ব্যথা অনুভব রোগী ছাড়া আর ডাক্তার করতে পারবে না। রোগী বলতে হবে প্রচুর পিপাসা লাগে, আর পিপাসাটা, ডাক্তারের পিপাসা একরকম, রোগীর পিপাসা আর একরকম। রোগীর ক্ষুধার ব্যাপারগুলো একরকম, তার মানসিক কষ্ট, রোগীর কষ্টটা রোগীই বুঝতে পারে, ডাক্তার বুঝতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে ব্যক্তিনিষ্ঠ লক্ষণ। আর বস্তুনিষ্ঠ লক্ষণ কি, যে রোগী ছাড়া অন্যরাও বুঝতে পারে। ডাক্তার যেরকম জ্বর আসছে, পোড়া হয়েছে, চুলকানি হয়েছে, এগুলা বোঝা যায়, দেখলে বোঝা যায়। এগুলো হচ্ছে বস্তুনিষ্ঠ লক্ষণ। আর একটা প্রশ্ন আসে, এটা অ্যাফোরিজম 3-এ আছে, সেটা হচ্ছে অর্গান, যে স্বাস্থ্য সংরক্ষক কাকে বলে? স্বাস্থ্য সংরক্ষকটা ওই যে ওই জিনিসটাই, যে যারা এই যে বাইরের যে এই বিষয়গুলা, যে রুগীর শুধু ট্রিটমেন্ট করলেই তো হয় না, তার জীবনাচরণ সম্পর্কেও কিছু জ্ঞান দিতে হয়, যে ব্যাপারে ডাক্তারের আগাম কিছু জিনিস জানতে হয়, বুঝতে হয়, যে আপনার এই পরিবেশ থেকে এইভাবে থাকবেন, এটা খাবেন, এটা খাবেন না, অর্থাৎ হাইজিন মেনটেন করা। এই হাইজিন সম্পর্কে জ্ঞানটাই হচ্ছে স্বাস্থ্য সংরক্ষক, ঠিক আছে? সে একটা দিবে, পরিবেশগত একটা ব্যাখ্যা, এবং রোগের উত্তেজক কারণগুলোকে বৃদ্ধি করতে পারে এই বিষয়ে রোগীকে সচেতন করবে। এটা হচ্ছে স্বাস্থ্য সংরক্ষক। তো মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বেশিরভাগই আলোচনা করছি। তারপরে আমরা নোট দিয়ে দিব, আপনারা পড়ে নেবেন। পড়লে হয়তো আরেকটু বুঝবেন। আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম, খুব ডিপলি আলোচনা করতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ সময় নেই, অলরেডি প্রায় 60 জন অতিথি ছিল, এখন 30 জন হয়ে গেছে। তার মানে আপনাদেরও ধৈর্য ত্রুটি করতেছে। হুম। স্যার নোট কি আজকে দিবেন? নোটটা দেখি আজকে পারলে দিব। আমি একটু বাইরে আছি, তো দিতে পারবো কিনা এই মুহূর্তে এক্সাক্ট বলতে পারতেছি না, নাহলে কাল দিয়ে দেবো, আশা করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আবার আগামী স্যার একটা ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। জি বলেন। নোটটা কি পিডিএফ আকারে থাকবে স্যার, নোটটা? হ্যাঁ, পিডিএফ আকারে থাকবে। জি স্যার। ধন্যবাদ স্যার।
ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। জি, ভালো থাকেন। আপনাদের আসসালামু সুন্দর আলাইকুম স্যার। পরীক্ষা দেন, সুন্দরভাবে এই প্রত্যাশা করছি। শুভকামনা এবং শুভরাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাক, খুব বিষয়গুলো খুব সুন্দরভাবে স্যার বুঝাইলো।